নমস্কার। স্বাধীনতার ৭৬-এ রেডিও অরার আজকের পর্ব শুরু হচ্ছে একটি দেশাত্মবোধক গান দিয়ে। গানটির গীতিকার সমাজ বসু, সুরকার ও শিল্পী অভিজিৎ ঠাকুরের ঘরে বাইরে, নাট্যরূপ সমর চৌধুরী, অভিনয় করেছেন পার্থপ্রতিম মজুমদার, সুধাংশু ঘোষ, গৈরিক গুপ্ত ও পিউ চক্রবর্তী। স্বদেশী আন্দোলনে ছেলেরা যেভাবে মেতে উঠেছে, মনে মনে বাহবাদী ওদের। ঠিকই তো, বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই, বাহবা তো দিতেই হয়। তবে মাঝে মাঝে বড্ড বাড়াবাড়ি করে ফেলছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, বিলিতি এই যে আমার জ্যাকেট, শাড়ি, সিমিজ, মোজা, এ সব কিছু জড়ো করে একদিন পুড়িয়ে ফেলি। কেন পোড়াবে? কেন ব্যবহার না করলেই হয়? পোড়াতেই বা আপত্তি কিসের? আমার কথা হলো, শক্তি খরচ যদি করতেই হয় তবে ভাঙার জন্যে কেন? কিছু একটা গড়ার জন্যে করো। এর মধ্যে একটা উত্তেজনা আছে। তা আছে। তোমার সেই বন্ধু সন্দীপ বাবুর আসার কথা বলেছিলে না? কবে? হ্যাঁ, সামনের মঙ্গলবারে। প্রায় কাগজে নাম দেখি, নানা জায়গায় বক্তৃতার কথা। স্বদেশীর কাজে ও এখন যুব সমাজকে উদ্বুদ্ধ করছে। ও আমার কলেজের বন্ধু, ভালো ছাত্র, ডিবেটও করত খুব ভালো। আমার সঙ্গে প্রায় তর্ক বেঁধে যেত। এখানে কি উনি মিটিং করবেন? হুম, তাই তো লিখেছে পরের দিন রংপুর চলে যাবে। আমার খুব শোনার ইচ্ছে। বেশ তো, শুনো, ওপরের বারান্দা থেকে সবই দেখতে পাবে। আমাদের নাট মন্দিরে হবে? তাহলে মেজ বৌঠান, বড় বৌঠানদেরও বলবো, একসঙ্গে বসে ওর বক্তৃতা শুনবো। হাসলে যে। ওদের কোনো আগ্রহ নেই, অন্দরের অন্ধকারে দিন কাটিয়ে দিচ্ছেন, ভাবলেই কষ্ট হয়। অকালে স্বামীহারা, ওদের জীবনটা তো দুঃখের, সেটা তো ভাববে। তা ঠিক, দাদারা মদ আর উশৃঙ্খলতায় অকালে চলে গেল। এই বিরাট বাড়ির এ মহল সে মহলে বৌঠানরা নিজেদের আটকে রেখেছে। যত সব কুসংস্কারের গণ্ডি, শিক্ষার আলো তো পায়নি। জানো বিমলা, আমি না এইসব কিছুকে ভাঙতে চাই। মানে? ঘরের এই বাঁধা গণ্ডি জালে তুমি আটকে থাকবে, তা আমি চাই না। তুমি লেখাপড়া শিখেছ, তোমাকে বাইরে আসতে হবে, দেখতে হবে সবকিছু ভালো করে। বারে, মেয়েদের তো ঘরটাই সব, বাইরে আমার দরকার কি? তোমাকে বাইরের দরকার থাকতে পারে। আমাকে তোমার জমিদারির কাজে? তা কেন? বাইরের এই বিরাট পৃথিবী, লোকজন, শুধু ঘরকন্যাটুকুর জন্য তুমি নও। জ্ঞানে, শক্তিতে, প্রেমে পূর্ণ বিকশিত বিমলাকে দেখার খুব ইচ্ছে আমার। সে যোগ্যতাই আমার নেই, তবু তুমি আমাকে বড় করে দেখো, আর এই জন্যই তুমি আমার কাছে অনেক বড়, অনেক। আমার সেই চিঠিগুলো, এমএ পড়ার সময় যেগুলো তুমি কলকাতা থেকে লিখতে? হ্যাঁ জানি, সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে রেখেছ চন্দন কাঠের বাক্সে। তখন তুমি ছিলে আমার রূপকথার রাজপুত্র হয়ে, আর এখন? এখন তুমি আছো সত্যিকারের রাজপুত্র হয়ে এই হৃদয় সিংহাসনে। ওটাই তো আমার জায়গা। উনি আর কদিন এখানে থাকবে? কালই চলে যাবে রংপুরে। কালই? হ্যাঁ, কেন? না, বলছিলাম কি, তোমার বন্ধু এতদিন পরে এলেন, ওকে তাহলে খেতে বলতাম একদিন। তুমি ওকে খাওয়াবে? কেন, অসুবিধে আছে? অসুবিধে কেন, বরং ভালোই তো। আমি তো চাই তুমি বাইরে বেরো, বাইরেটা দেখো, নানা মানুষের সঙ্গে পরিচয় হোক। চলো না, এখনই চলো। কোথায়? নিচে লাইব্রেরি ঘরে ওকে ডেকে পাঠাই,
তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই? না না, আমি যাব না। কেন যাবে না? লজ্জার কি আছে? আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু না 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 না, কিন্তু করার কিছু নেই। চলো, তৈরি হয়ে নাও। এই যে ভাই সন্দীপ, নতুন একজনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। ইনি হলেন... থাক, বুঝতে পেরেছি। উনি যে তোমার স্ত্রী, তা বুঝতে আমার অসুবিধে হচ্ছে না। নমস্কার বিমলা দেবী। আরে বসো বসো। বাহ, এ তো দেখছি বেশ বড় পাওনা হয়ে গেল আমার। এত বছর তোমাদের বিয়ে হয়েছে, অথচ তোমার স্ত্রীর সঙ্গে আমার আলাপ করিয়ে দাওনি। খুব অন্যায় করেছো নিখিলেশ। সুযোগ কোথায়? তুমি তো তোমার কাজ নিয়ে ব্যস্ত। তা অবশ্য ঠিক, কিন্তু তোমার সেরকম আহ্বান পেলে সব কাজ ফেলে চলেই আসতাম। আজ আমার সৌভাগ্য বলতে হবে। কিন্তু বিমলা দেবী, ওরকম লাজুক হয়ে ঘোমটা দেওয়া মাথাটা নিচু করে বসে থাকলে কি করে দেখবো আপনাকে? নিখিলেশ আমার কলেজের বন্ধু, ফলে আমার বিরুদ্ধে ভুরি ভুরি অনেক কথা বলে নিশ্চয়ই আপনার মনটা বিষিয়ে দিয়েছে। একেবারেই না, বরং আপনার অনেক গুণের কথাই ও আমাকে বলেছে। গুণ? কি সব বলেছে নিখিলেশ? তা তর্কের কথা বলেনি? হ্যাঁ, আপনাদের মতের মিল হয় না অনেক ব্যাপারে, সে কথাও শুনেছি। ও, সবই জানা হয়ে গেছে। তাহলে বলি, আপনার সম্পর্কেও অনেক কিছু আমি জানি। কিন্তু আমার সম্পর্কে? হ্যাঁ, আপনি খুব ভালো সেলাই করতে পারেন, ছবি আঁকতে পারেন, ভালো রান্না করেন, কাগজ পড়েন, ইংরেজি জানেন। শোনো সন্দীপ, বিমলা তোমাকে একটা কথা বলতে চাই আমার মাধ্যমে। আমি বললাম না, তা হবে না। চলো তুমি আমারই সঙ্গে পরিচয় করিয়ে দিই, তারপর তুমিই বলবে তোমার কথা। আমি ওকে জোর করে বার করলাম অন্দর থেকে বাইরে, পরিবারের গোড়া নিয়ম ভঙ্গ করে। তাই নাকি? বাহ, বেশ তো, বলেই ফেলুন কথাটা। কালকে দুপুরে আপনি আমাদের সঙ্গে খাবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝলে ভাই, ওর খুব ইচ্ছে নিজে রান্না করে তোমাকে খাওয়াবে। এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু কাল তো আমার রংপুর যাওয়ার কথা। এদিকে এরকম একটা আমন্ত্রণ শ্যাম রাখি না কুল রাখি? ঠিক আছে, আপনার আমন্ত্রণ শিরোধার্য। তাহলে উঠি? আরে না না, উঠবেন কেন? আসল কথাটাই তো বলা হলো না। কি? আমার বক্তৃতা কেমন লাগলো তা তো বললেন না। খুব ভালো, মনে জোর এনে দেয়, মনে হয় ঝাঁপিয়ে পড়ি কাজে, গায়ে কাঁটা দিচ্ছিল। পড়ুন না, ঝাঁপিয়ে পড়ুন। আপনারা মেয়েরা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের লড়াই তত সম্পূর্ণ হয়, নারী বাহিনী তৈরি হয়ে যাবে। আপনি হবেন মক্ষীরানী, আপনার চারপাশে আমরা সৈনিকের মতো লড়াই করে যাব। আচ্ছা, তুমি কি বলো তো? কেন? তোমার ওই বন্ধুটি এসেছেন, কদিন ধরে আছেন, তুমি একবার গিয়ে দেখাও করবে না? রে, ও এসেছে কাজে, গেস্ট হাউসে আছে, ছেলেরা সব ওর কাছে আসা যাওয়া করছে। আর তুমি তো আমার প্রতিনিধি, লাইব্রেরি ঘরে তোমার সঙ্গে তো দেখাই হয়। তাই বলে তুমি একবারও দেখা করবে না? দেখছই তো কত ব্যস্ত। তবু একদিন করেছিলাম, রংপুর যায়নি, সেখান থেকে তাগাদা আসছে। বললাম সে কথা, বললে ঘুরে ঘুরে কাজ করাচ্ছে, একটা কেন্দ্র করে কাজ করলে নাকি অনেক বেশি কাজ করা যায়। হ্যাঁ, আমাকেও সে কথা বললেন। আর জানো, আমাকে নিয়ে উনি এত বেশি ভাবছেন যে আমার নিজেরই কেমন সংকোচ হয়। অন্যায় কি? তোমাকে তার ভালো লাগতেই পারে। বললেন আমি নাকি তার শক্তির উৎস, আমি নাকি তার দেশের বাণী, এইসব। বললাম এইসব কি বলছেন, বাড়িয়ে পড়বেন না। উনি আরো জোর দিয়ে বললেন আমার মধ্যে উনি নাকি আগুন দেখেছেন, স্ফুলিঙ্গ। আমি সঙ্গে থাকলে নাকি উনি দেশকে জাগিয়ে তুলতে পারেন।
কথা শুনে লজ্জায় আমি কুকড়ে যাই একেবারে। তাও উনি বলে যান, এ তো দেশের কাজ, তোমারও আগ্রহ আছে। তা আছে, কথা বলেন খুব, অনেক জানেন। কথা বলতে ওস্তাদ, একটা আকর্ষণিক ক্ষমতা আছে ওর। ঠিক, ইংরেজি বাংলা নানান কবিতা নিয়ে কথা বলেন, প্রেমের কবিতাই বেশি। ভালোই তো, তোমারও অনেক জানা হচ্ছে। বিয়ে থা করেনি তো, তাই তোমাকে কাছে পেয়ে আরো হয়তো কাছে পাবার চেষ্টা। কি যা তা বলছো? কেন, এটাই তো স্বাভাবিক। উনি ছবি আঁকতে পারেন, ছবির সম্পর্কে জানেনও, ইউরোপীয় শিল্পীদের নিয়ে নানান ব্যাখ্যা করলেন। এই জানো, কয়েকটা ছবি যা দেখালেন না, ইস চিচি, লজ্জায় আমার। তাই নাকি? এসবও চলছে? কি ছবি? নুড? হ্যাঁ গো, বিচ্ছিরি। দেখিয়ে কি বললো? তার শিল্পমান সম্পর্কে লেকচার দিল। আচ্ছা, আমাকে এসব বলা কেন? তার মানে ভালোই হচ্ছে তোমাদের কাজকর্ম। কি হলো? সন্দীপের কিছু গুণ আছে ঠিকই, তবে ওর মধ্যে কিছু নেগেটিভ দিকও আছে। লালসার স্থূলতা, অর্থকরীয়, নানান কারণে টাকা চাইতো, লেগেই থাকতো। আমি দিতামও। না দিলেই পারতে। চাইলে না কি করে করি বলো তো? এটাকে বলে সুযোগ নেয়া। আসলে ও জানে আমার আছে, তাই চায়। তাহলে এত বিলাসিতা কেন? সেটাও রুচি। যাকে, এসব কথা বাদ দাও। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দূরে আমার ঘর থেকে বেরিয়ে শব্দ পেলাম, মনে হলো আপনি। বারান্দায় আসতেই পারফিউমের গন্ধ। পর্দার নিচ থেকে আপনার শাড়ির পাড় দুটো দু একবার চোখে পড়ল। বুঝলাম এসে গেছেন। আপনাদের এই লাইব্রেরি ঘরটা আড্ডা দেবার সত্যি বেশ ভালো জায়গা। কত মূল্যবান বইয়ের সম্ভার। দাদা শ্বশুরের আমল থেকেই চলছে। বুঝলেন, আপনাকে যতই দেখছি না ততই অবাক হচ্ছি। কেবল মনে হয় একটা যেন প্রেরণার উৎস। আমি তো কোনো কাজেই লাগছি না, তবু ওসব কেন বলছেন? সোজা কথা বলবো? বলুন। আপনার সঙ্গটাই আসলে আমার খুব ভালো লাগছে, বুঝলেন। যোগ্য শ্রোতা না পেলে কি কথা বলে আরাম পাওয়া যায়? আপনি অনেক জানেন। আপনিও কম যান না। বৈষ্ণব কবিতা নিয়ে কাল তো ভালোই বললেন। আলোচনাটা বেশ জমে উঠেছিল। একটা বই ফেলে গিয়েছিলাম কাল। আরে নিখিল, এসো এসো, কদিন তোমার দেখাই পাচ্ছি না। কয়েকটা ঝামেলা নিয়ে ব্যস্ত আছি। তোমার কাজ কেমন চলছে বলো? বিমলা তোমার জ্ঞান ভাণ্ডারে খুব মুগ্ধ। এটা কি বই দেখি? ও, দাম্পত্য জীবনের সেই ইংরাজি বইটা, কনজুগাল লাইফ নিয়ে। বইটা আমি পড়েছি। কেমন লেগেছে তোমার? এরকম বইয়ের ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। যেমন? প্রবৃত্তি যদি প্রবল হয়, বিকৃতি আসে মনে, আর তখন সত্যকে ঠিকমতো দেখতে পাওয়া যায়। এ নিয়ে তোমার সঙ্গে তর্ক করবো না নিখিলেশ। ভাবছিলাম বইটা ওকে পড়তে দেব। ক্ষতি কি? আমি যখন পড়েছি তখন বিমলাই বা পড়বে না কেন? এই বইয়ে তো দাম্পত্য জীবনের কথা আছে, ও তো পড়তেই পারে। কিন্তু তুমি বিয়ে থা করনি, অথচ দাম্পত্য জীবনে আগ্রহ একটু ভাবিয়ে তুললে। যাক, শোনো, আমি একটা কাজে বেরোচ্ছি, তোমরা গল্প করো, পরে কোনো একদিন তোমাদের গল্পে যোগ দেবো। এখন যাই। আমিও যাই। কেন? আমার তো কোনো দরকার নেই। দরকার কি থাকতেই হবে? বন্ধুত্ব কি অপরাধ? হৃদয়ের পূজাটাকে এতই অনাদর মুখে রানি? আমি তো কোনো কাজেই লাগছি না। কে বলল লাগছেন না? প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তো লাগছেন। আপনার মধ্যে আমি আমার দেশের শক্তিকে দেখতে পাই। আপনি তো আমার কপালে জয় টিকা পরিয়ে দেবেন, তবেই তো জানবো আমি আমার
দেশের আদেশ পেয়েছি। একটা কথা বলবো? বলুন। আপনি যে আমার কাজের অনুপ্রেরণা, সেটাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। ঠিক উল্টো, আপনার কথা মানুষকে জাগিয়ে তোলে। তাহলে দূরে কেন, কাছে, আরো কাছে কি আসা যায় না? আমি যাই, কাজ আছে। শোনো, আমি বেশ দেখতে পাচ্ছি তোমার বড় বড় চোখ দুটিতে কত ভয়, কত দ্বিধা। জানো, একসময় পণ করেছিলাম কোনো মায়াকেই জীবনে স্থান দেব না, কিন্তু সে শক্তি যেন হারিয়ে ফেলছি। স্বদেশীর পথ তো ছাড়তে পারবো না, তার চেয়ে তোমাকেই বরং স্বদেশীর সঙ্গে মিশিয়ে নেব। তাই তো তোমাকে এত 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 কাছে পেতে চাই, আরো কাছে। না না, কি কি? আরে আপনি ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। সরি। আমি যাই। শোনো, আমাকে ভুল বুঝো না, একটা কথা বলবো? কি? এখানকার শুকশহরের হাটে বিলিতি জিনিস আনা বন্ধ হচ্ছে না। নিখিলেশ ইচ্ছে করলেই পারে, কিন্তু কারো কথাও শুনছে না। একমাত্র তুমি পারো ওকে বলে বন্ধ করতে। একটু দেখো না। শুনছ? কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? এই শুনছ? কি হলো এত গম্ভীর যে? কথা বলছো না কেন? কি বলবে না? কি কথা বলছো না কেন? ভালো লাগছে না। শরীর খারাপ? মিস্তি বলছিল। কি? তোমার চেহারাটা কেমন খারাপ হয়ে গেছে, আমিও দেখছি। কি হয়েছে তোমার? কিচ্ছু না। বলবে না? কি বলবো? কদিন ধরেই দেখছি কি? কেমন যেন হয়ে গেছো তুমি। কি হয়েছে? স্বাভাবিক নেই। আমার সঙ্গে ভালো করে কথা বলো না। কাজের চাপ, দেখতেই তো পারছো। শুধুই কি তাই? ছোটাছুটি একটু কম করলেই পারো। শখে তো করি না। জমিদারির কাজ, তার উপর হামলা। হামলা? হ্যাঁ, হামলা গরিব মানুষগুলোর ওপর। ওরা তো স্বদেশী। স্বদেশীর নামে অন্যায় করলেও সেটাও কি সহ্য করতে হবে? ন্যায় বলতে হবে তাকে? অধর্মকে পুণ্য বলতে হবে? ভালো লাগছে না। আমার উপর কি তুমি রাগ করেছো? জানি না। বন্দে মাতরম, বন্দে মাতরম। পঞ্চু বিক্রি করছে বিলিতি কাপড়। ধরো পঞ্চুকে, কিনে নাও ওর বস্তা, পুড়িয়ে দাও। এই যে সন্দীপ বাবু এসে গেছেন। আসুন, আজ হাটে আমরা বিলিতি কাপড় পরাচ্ছি। এই দেখুন, দাও করে পড়ছে পঞ্চুর বিলিতি কাপড়ের বস্তা। বাহ, উন্নত সব। দাও, এখান থেকে তুলে নিয়ে এক ফুটো ছাই। ভাই সব, বিলিতি ব্যবসার অন্তঃশ্রী সৎকারে তোমাদের গ্রামে এই প্রথম চিতার আগুন জ্বলল। পবিত্র এই ছাই গায়ে মেখে বিদেশির বিরুদ্ধে কঠিন সংকল্প গ্রহণ করতে হবে আমাদের সকলকেই। বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাঁ, তোমরা তো আমাদের গ্রামেরই ছেলে, চিনি তো। আমাদের অবৈতনিক স্কুল থেকে পাশ করে তোমরা সব কলকাতার ওই কলেজে পড়াশোনা করেছো, জানি। কিছু বলতে এসেছো নিশ্চয়ই। বলো অমূল্য, তুমি বলো। সব জায়গাতেই বিদেশি জিনিস বর্জন চলছে, একমাত্র আপনার এলাকায় বাদ। কেন? বর্জন যারা করতে চায় করুক না, কিসের বাধা? না, আমরা চাই আমাদের শুকশহরের হাট থেকে বিলিতি সুতো, চাদর ও সব উঠিয়ে দিতে হবে। বিক্রি করা চলবে না। না না, তা কি করে হয়? এটা তো আমি পারবো না। কেন? আপনার লোকসানের কথা ভাবছেন? না, আমার না,
গরিব মানুষগুলোর লোকসান। সেটা তো দেশেরই জন্য। দেশ বলতে তোমরা কি বলছো বলো তো? মাটি নাকি মানুষ? আমরাও তো বিলিতি বাদ দিয়ে দেশি চিনি, নুন, দেশি কাপড় ধরেছি। তোমাদের মধ্যে একটা রাগ রয়েছে, জেদ, নেশা। দুটো বেশি পয়সা খরচ করতে তোমরা পারো, কিন্তু ওদের উপর জোর করছো কেন? ওরা গরিব মানুষ, হাটে বেচা কেনা করছে, দারুণ অভাবের মধ্যে ওরা দিন কাটাচ্ছে। ভাবতেই পারবে না কি করুণ ওদের অবস্থা। আমি জানি। দেখুন, সারা দেশ যা ব্রত গ্রহণ করেছে, কেবল আপনি তাতে বাধা দেবেন? বাধা কোথায়? আমি তো সহযোগিতা করছি। কি সহযোগিতা? দিশি মিল থেকে দিশি সুতো, দিশি কাপড় নিয়ে আমাদের হাটে রাখিয়েছি, অন্য হাটেও পাঠাই। কিন্তু দিশি সুতো তো কেউ কিনছে না। সে দোষ তো আমার নয়, আমার হাটেরও নয়। তার মানে এটা কি বুঝতে পারছো যে তোমাদের এই জোর জবরদস্তির ব্রত সারা দেশ নেয়নি, নিতে পারছে না? তাহলে আপনি বলছেন আপনার হাট থেকে বিলিতি মাল আপনারা সরাবেন না? না, সরাবো না, কারণ সে মাল আমার নয়, যারা ব্যবসা করছে তাদের। এতে মানুষ আপনাকে ভুল বুঝবে? না, কখনোই না। তোমরা কিছু উগ্রবাদী ছাড়া সাধারণ গরিব মানুষ আমাকে আশীর্বাদ করবে। সকলেই মানছে, আপনার পাশের জমিদার হরিশকুণ্ডও মানছে, আপনিই শুধু মানছেন না। আমি তো বললাম, জোর জুলুমের পক্ষে আমি নেই, আর গরিব মানুষকে ভাতে মারার পক্ষেও নয়। পঞ্চু অত্যন্ত গরিব, তোমরা করলেটা কি? বস্তা থেকে তার কাপড়গুলো বার করে পুড়িয়ে দিলে, নিঃস্ব করে দিলে তাকে। যেহেতু তোমরা দলে ভারী, গায়ের জোর, পাবে তোমরা এই মানুষগুলোর আশীর্বাদ। এরা তোমাদের ভুল বুঝবে না। সন্দীপকেও আমি বলবো, এখন আমি যাই। শোনো সন্দীপ, পঞ্চুকে আমি খুব ভালোভাবে চিনি। সে আমার নয়, হরিশকুণ্ডুর প্রজা। অত্যন্ত গরিব, এটা ওটা কেনা বেচা করে আধ পেটা খেয়ে না খেয়ে কোনো রকমে দিন কাটায়। সামান্য কিছু বিলিতি কাপড় সে বিক্রি করতে গিয়েছিল ওদের হাটে। হরিশকুণ্ডু তাকে জুতো পেটা করবে বলে অপমান করেছে, আর তোমার ছেলেরা ওর কাপড়গুলো পুড়িয়ে দিয়েছে উল্লাসে তোমার সামনেই। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি পঞ্চুকে ফৌজদারি মামলা করতে বলেছি। সে বলছে কেউ সাক্ষী দেবে না। কিন্তু সন্দীপ, তুমি? সাক্ষী দিলে আমি হরিশকুণ্ডুর পক্ষে দেব। জমিদারের পক্ষে? সত্যের পক্ষে নয় কেন? একটি হতদরিদ্র মানুষ বাঁচার চেষ্টা করছে, গায়ের জোরে তার সব কিছু কেড়ে নিয়ে পুড়িয়ে দিয়ে উৎসব করলে তোমরা। এটাই তো সত্য। সেই সত্যের পক্ষে তুমি সাক্ষী দেবে না? কিন্তু নিখিলেশ, অন্য সত্যটা কি সেটা? যে সত্যটা আমাদের গড়তে হবে, তার জন্য কিছু মিথ্যে না হলে হলোই। তাতে আমাদের অন্তরের সত্যকে ফাঁকি দেওয়া হবে না? এ তর্ক শেষ হবে না নিখিলেশ। দৃষ্টিভঙ্গি তফাৎ। বলবো একটা কথা? বলো। মানুষ নিজে কি কাপড় পরবে, কোন দোকান থেকে কি কিনবে, কি খাবে, কার সঙ্গে খাবে, এটাও যদি ভয়ের শাসনে বাঁধা হয়, তাহলে মানুষের ইচ্ছাকে একেবারে গোড়া ঘেঁষে অস্বীকার করা হয়, মানুষকে মনুষ্যত্ব থেকে বঞ্চিত করা হয়। এই জবরদস্তিতে মানুষের মঙ্গল হয় না কখনোই। চললাম সন্দীপ। কি ব্যাপার বিমলা, তুমি একেবারে ঘরে ডেকে নিয়ে এলে? কিছু বলবে? দেখো, সমস্ত বাংলাদেশে একমাত্র আমাদের হাটটাই আলাদা হয়ে থাকবে। এখানেই শুধু বিলিতি কাপড় আসছে। এটা কি ভালো হচ্ছে? কি করলে ভালো হয় বলো? বিলিতি জিনিসগুলো বের করে দিতে বলো। মুশকিল হলো, জিনিসগুলো তো আমার নয়। কিন্তু হাটটা তো তোমার। ঠিকই, কিন্তু হাটটা অনেক বেশি তাদের যারা ওই হাটে জিনিস কিনতে আসে। তারা দেশি জিনিস কিনুক না। কিনলে আমি খুশি হব, কিন্তু যদি না কেনে? সে কি কথা? ওদের এত বড় সাহস! তুমি এখানকার জমিদার, তোমাকে অস্বীকার করবে? কি হবে তর্ক করে বিমলা? তুমি কেন যে একথা আমাকে বলতে এসেছো বুঝি। পরিষ্কার করে একটা কথা বলি, আমি অত্যাচার করতে পারবো না। একটা বিষয় আমি হৃদয় দিয়ে বুঝি, দেশের নামে ত্যাগ যারা করবে তারা সাধক, কিন্তু দেশের নামে উপদ্রব যারা করবে তারা শত্রু। স্বাধীনতার গোড়া কেটে তার
আগায় জল দিতে চায়। এটাই তোমার কথা? ঠিক আছে। এ কি, রাগ করে চলে যাচ্ছ? চলেই গেল। এতটাই দূরে চলে যাচ্ছে বিমলা। ঘরের প্রদীপ আজ বাইরে গিয়ে ঘরের আগুনের চেহারা নিয়েছে। এসো মক্ষী, এসো। তোমার চোখ মুখ দেখে কেমন বিধ্বস্ত মনে হচ্ছে। এসো এসো, কাছে এসো। ইস, হাত দুটো কেমন ঠান্ডা। বুঝতে পারছি, অন্তরে ঝড় বইয়ে দিয়েছো তুমি। জানতাম এমনটাই হবে। তবু মনে রেখো, তুমি যা করেছ তা দেশের জন্যই করেছ। সেটাই তো ভাবি। তোমার কথাগুলো আমার কাছে মন্ত্রের মতো মনে হয়। মুখী, আমরা দুজনের সহযোগী, লক্ষ্য এক। বসো তুমি। তোমার মধ্যে আগুন আছে, লুকিয়ে রাখবে কি? অমূল্যর কাছে শুনেছ নিশ্চয়ই, চারিদিকে বিলিতি কাপড় পরানোর ধুম পড়ে গেছে। সুখসায়রও আলাদা থাকতে পারবে না। দেখো দেখো তুমি। কিন্তু কিন্তু সকলেই তো স্বেচ্ছায় করছে না। সেখানে জোর করা হচ্ছে। মারোয়াড়ি ও মুসলমান ব্যবসাদারদের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। কিন্তু মির্জানের এত বড় ক্ষতি? হ্যাঁ, ওর ওই বড় নৌকায় বিলিতি জিনিস আসে। নিষেধ শুনছিল না, বাধ্যই নৌকা ডুবিয়ে দিতে হলো। সে যাই হোক, এখন আমাদের টাকার দরকার, বুঝলে? তোমাকে কিছু টাকা দিতে হবে মক্ষী। কত টাকা? এই 50,000। তবে আপাতত 5 দিলেই চলবে। কবে চাই? যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে। তবে তোমার গয়না বেছে নয়, কিন্তু তোমার স্বামীর টাকা থেকে দিতে হবে। সে আমি কেমন করে নেব? সে টাকা তো দেশের টাকা, তুমি পারবে সে টাকা উদ্ধার করতে। না না, কিভাবে? চাবি দিয়ে সিন্ধুকের দরজা খুলে। সিন্ধুক খুলে? হ্যাঁ, তুমি পারবে, পারতেই হবে। বলো মক্ষী রানী, বন্দে মাতরম। বন্দে মাতরম। এই হলো আমাদের মন্ত্র। এই মন্ত্রেই আমরা করব দেশের পুজো। অমূল্য, অমূল্য, শোনো। বলুন দিদি। বসো এখানে। জানো, মনটা আমার বড্ড খারাপ অমূল্য। খারাপ তো হবেই, কাজটা তো আপনি ভালো করেননি। একটা কথা বলবো? বলো না। সন্দীপবাবু লোকটাকে আমার কিন্তু মোটেই ভালো লাগে না। কেন বলো তো? গত কিছুদিন ধরে ওনার সাথে তো মিশছি। কথায় মানুষের মন জয় করার ক্ষমতা রাখেন ঠিকই, কিন্তু স্বার্থ, টাকার লোভ, রেলে ওর ফার্স্ট ক্লাস চাই, রাজভোগ চাই। এদিকে আবার স্বদেশী করছেন। নেতাদের কাছ থেকে আমরা তো ত্যাগ শিখব, একটা আদর্শ কোথায়? ভালো লাগে না আমার। উনি আপনার কাছে অতগুলো টাকা চেয়েছেন। অত টাকার তো কোনো দরকার নেই। জানেন, জমিদার বাড়ি, আপনার কাছে চাইলেই পাওয়া যাবে। আমার মনে হয় আমিও বোধহয় সম্মোহিত হয়েছি। না হলে এমন কাজ করলাম কি করে? চাবির গোছা থেকে সিন্ধুকের চাবিটা বার করে চুপি চুপি সিন্ধুক থেকে অতগুলো কিনি টাকা বার করে আনলাম কেমন করে? এ তো চুরি। আমার অমন স্বামী, তার সঙ্গে মিথ্যাচার। এ চুরি তো বিশ্বাস চুরি, ধর্মের চুরি।
অমূল্য, কিছুই ভালো লাগছে না আমার। আমি বুঝতে পারছি। আচ্ছা, গিনিগুলোর দাম কত বললে? 6,000 টাকা না? হ্যাঁ, 6,000। শোনো, এই গয়নার বাক্সটা ধরো, চুপি চুপি কেউ যেন না জানে, সন্দীপ বাবুও না। কি করতে হবে? এই গয়নাগুলোর দাম অনেক, 30,000-এরও বেশি হতে পারে। তুমি আজকে ট্রেনেই কলকাতায় গিয়ে এগুলো বন্ধক বা বিক্রি করে যেভাবেই হোক 6,000 টাকা আমাকে এনে দাও। গিনি পরে সিন্ধুকে যেমন ছিল রেখে দেব। না, শুনুন দিদি, বিক্রি বন্ধক কোনোটাই করতে হবে না। টাকাটা তো আপনার দরকার, আমি এনে দেবো টাকা, ব্যাস। এটা আছে কি জন্যে? এ কি পিস্তল? রাখো তোমার পিস্তল, ওসব কাজ করো না। যা বলছি তাই শোনো, গয়নার বাক্সটা লুকিয়ে নিয়ে যাও, কেউ যেন না টের পায়, সন্দীপ বাবু না। জানো অমূল্য, ভাইয়ের মতোই তোমাকে আমি দেখি। তোমাকে বলতে পেরে আমি হালকা হলাম। আমি অন্যায় করেছি, ওর কথায় কেমন যেন দুর্বল হয়ে পড়েছিলাম, চোরা বালিতে পা দিয়ে ফেলেছি। ফিরে আসতেই হবে আমাকে। অমূল্য, তুমি আমাকে এইটুকু সাহায্য করো ভাই, এইটুকু সাহায্য করো। ঠিক আছে, কিছু ভাববেন না, চললাম। আসতে পারি? আসুন। অমূল্য একটা ছোট বাক্স লুকিয়ে নিয়ে যাচ্ছে দেখলাম, কিসের? বলবার হলে তো আপনার সামনেই দিতাম। তুমি ভাবছো অমূল্য আমাকে বলবে না? না, বলবে না। অমূল্যকে তোমার এতটাই বিশ্বাস? অবিশ্বাস কোনো কারণ তো ঘটেনি। ভাবছো আমার ওপর প্রভুত্ব করে ওকে পদানত করবে? আমি থাকতে তা হবে না, আমি জানি ওটা কি। তোমার গয়নার বাক্স। যা খুশি আপনি ভাবতে পারেন। দিলেই যদি, তবে অমূল্যকে কেন? অমূল্যকে তুমি আমার চেয়ে বেশি বিশ্বাস করো। জেনে রাখো মক্ষী, ওর আমার ছায়া ছায়া, আমি সরে গেলেও কিচ্ছু নয়। যেখানে ও আপনার ছায়া নয় সেখানেই ও অমূল্য। তখন ওকে আমি বিশ্বাস করি অনেক অনেক বেশি। তোমার এসব মূল্যবান জিনিস মায়ের পুজোয় আমাকে দিতে তুমি অঙ্গীকার করেছো? দেবতার জিনিস যদি দিতেই হয় দেবতাকে দেব। আমাকে তুমি কি ভাবো? আর যাই হোক, দেবতা ভাবি না। সে ভাবতে আমি বলছি না, কিন্তু এইভাবে তুমি দূরে ঠেলে দিচ্ছ কেন আমাকে? আমি কোনো কথা বলতে চাই না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না বিমলা। তোমার এই ছলা কলা আমি কিন্তু ভুলবো না। আপনার কথায় কলহের কর্কশ আওয়াজ ভালো লাগছে না আমার। আমি চললাম। কোথায় পালাও রানী? যাওয়া বললেই তো আর যাওয়া যায় না। ছাড়ুন, পথ ছাড়ুন। কে যেন আসছে। আরে নিখিল, এসো এসো। তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। সেলফে অনেক বই রয়েছে বটে, কিন্তু ব্রাউনিং নেই কেন? আমি মক্ষীরানীকে আমাদের সেই কলেজ ক্লাবের কথা বলছিলাম। ব্রাউনিংয়ের কবিতার তর্জমা নিয়ে আমাদের চারজনের মধ্যে সে লড়াইটা মনে আছে নিখিলেশ? না। শোনো সন্দীপ, সিরিয়াসলি একটা ব্যাপারে তোমাকে সতর্ক করে দিতে এসেছি। কি ব্যাপার বলো? এই অঞ্চলের মুসলমানদের একটা বড় অংশ তোমার উপর বিরক্ত। তাদের খেপিয়ে তোলার জন্যে ঢাকা থেকে কিছু মৌলবি আনাগোনা শুরু করেছে। যে কোনো সময় একটা উৎপাত হতে পারে। পালাতে পরামর্শ দিচ্ছ? পরামর্শ দিতে চাই না, খবর দিতে এসেছি।
আমি এখানকার জমিদার হলে মুসলমানদেরই ভাবিয়ে তুলতাম। তুমি বড্ড দুর্বল। পরামর্শ আমি চাই না। আর একটা কথা বলি, তোমার দলবল আমার প্রজাদের ওপর ভেতরে ভেতরে উৎপাত চালাচ্ছে। আমি পছন্দ করছি না। তোমাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। মুসলমানদের ভয়ে? না, অন্য আশঙ্কা থেকে বলছি। দিন 5 পরে আমি কলকাতা যাচ্ছি। সেই সময় তুমিও যাবে আমাদের সঙ্গে। সেখানে আমাদের বাড়িতে তুমি থাকতে পারো, তাতে কোনো বাধা নেই। প্রয়োজন হবে না। এখান থেকে যাবার হলে নিশ্চয়ই যাব। ম্যাপে আরো অনেক জায়গা আছে নিখিলেশ। তুমি রাগের কথা বলছো সন্দীপ, কিন্তু বিপদটা পাকিয়ে ফেলেছ তুমি। আমারও তো আত্মরক্ষার প্রয়োজন আছে। কথাটা বলে গেলাম, যা ভালো মনে হয় করো। আচ্ছা, যা শুনলাম তা কি সত্যি? কি শুনেছ? চাকু আর কাছারিতে নাকি ডাকাতি হয়েছে? হ্যাঁ। কে বলল? মেজ বৌঠান। মেজ বৌঠান? আর কি বলল? বললেন ডাকাতেরা সব টাকা নেয়নি, শুধু 6,000 টাকা নিয়ে নাকি পালিয়েছে। আর কাশেম সর্দারকে পুলিশ নাকি গ্রেপ্তার করেছে। কাশেম এ কাজ কখনোই করতে পারে না, ও খুব বিশ্বাসী। তার মানে সত্যি আমাদের কাছারিতে ডাকাতি হয়েছে? হ্যাঁ, বৌঠান বারবার করে আমাকে বলেছে শোবার ঘরের সিন্দুকের টাকা, গিনি, ওগুলো সব ব্যাংকে জমা করে রাখতে। এখন দেখছি সত্যি এটা করার দরকার। শিগগিরই ওগুলো কলকাতার ব্যাংকে জমা করে দেবার ব্যবস্থা করব। আচ্ছা, চাবিটা গেল কোথায় বলো তো? গোছার মধ্যে ছিল সিন্দুকের চাবিটা, কিছুতেই পাচ্ছি না। চাবি তো আমার কাছে, তোমার দরকার দেব? না না না, ঠিক আছে, তোমার কাছে আছে যখন থাক, দরকার পড়লে চেয়ে নেব। আমি একটু বেরোচ্ছি, কাশেমকে ছাড়িয়ে আনার দরকার। দিদি, বন্দে মাতরম। এই যে 6,000 টাকা। তুমি তো কলকাতায় যাওনি অমূল্য। কে বলল? সন্দীপ বাবু। হ্যাঁ, যায়নি, দরকার হয়নি। তাহলে টাকাটা পেলে কোথায়? সে আপনাকে বলবো না, আপনি বলবেন অন্যায়। যে গয়নার বাক্স তোমাকে দিয়েছিলাম সেটাই সন্দীপ বাবুর কাছেই বা গেল কি করে? তুমি তো আমার কথা রাখোনি। উনি অসৎ, উনি তঞ্চক। মানে? গয়নার বাক্সটা আমার তোরঙ্গে রেখেছিলাম গোপনে, ওনার জানারই কথা নয়। তবু খুঁজে খুঁজে ওটাকে বার করেছেন, লুকিয়ে তারপর আপনাকে দিয়ে গেছেন আপনার কাছে ভালো সাজার জন্য। ভাবুন একবার, কি ভয়ানক, কি সাংঘাতিক। বাক্সটা উনি দিতে এসেছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত আর দেননি। জিনিসগুলোও না, ফেরত নিয়ে গেলেন। বললেন দেশের কাজে লাগবে। কি ছলচাতুরি, লোভী, স্বার্থপর। ইনি হলেন আমাদের নেতা। ছি, ভেবেছিলাম গয়নার বাক্সটা নিজে হাতে আপনাকে ফেরত দেব। সবই বুঝতে পারছি, দুঃখ করো না। একটা কথা বলি তোমায়, জরুরি, খুব জরুরি। দিদির আদেশ বলে মনে করবে। বলুন। এই 6,000 টাকার প্যাকেট যেখান থেকে তুমি নিয়ে এসেছো ঠিক সেখানেই ফেরত দিয়ে আসবে। আমি বুঝতে পারছি তুমি কি করেছো, কিন্তু আমার এই নির্দেশ তোমাকে পালন করতেই হবে ভাই। সে যে বড় কঠিন কাজ দিদি। তবুও করতে হবে ভাই। আমি বলছি ভাই, তবু করতে হবে। এত মিথ্যে, এত জোড়াতালি, আর যে আমি পারছি না। এবারকার মতো মাফ করে দাও প্রভু। জীবনের ধন বলে যা কিছু আমাকে তুলে দিয়েছিলে সে সব কিছু আমি আমার জীবনের বোঝা করে তুলেছি। আজ তা আর বহন করতে পারছি না। ভোরের বেলা রাঙা আকাশের ধারে দাঁড়িয়ে
যে বাঁশি বাজিয়েছিলে সেই বাঁশিটি বাজাও, সব সমস্যা সহজ হয়ে যাক। তোমার ওই বাঁশির সুর ছাড়া ভাঙাকে কেউ জুড়তে পারবে না, অপবিত্রকে কেউ শুভ্র করতে পারে না। সেই সুরে নতুন করে সৃষ্টি করো আমার সংসারকে। এছাড়া আমার যে আর কোনো উপায় নেই ঠাকুর, বাঁচাও, আমাকে বাঁচাও। কেঁদো না বিমলা। ঘরে ঢুকতে গিয়েই তোমার কান্নার আওয়াজ পেলাম। কেঁদো না, কেউ শুনতে পাবে। পাটা ছাড়ো। আমি তো সবটাই বুঝতে পারছি বিমলা, কেন আর কোথা থেকে কি হচ্ছে। তোমাকেও তো চিনি, তোমার ভেতরটাও আমার জানা। সে জানা তো ভুল নয়। সেই সত্যটাকে কি অবজ্ঞা করা যায়? শোনো বিমলা, সেই দুপুর থেকে এই বিকেল এর মধ্যে নিচে কয়েকটা ঘটনা ঘটে গেল। ঘটনা? কি ঘটনা? সন্দীপ চলে গিয়ে আবার এসেছিল। এই গিনিগুলো আর তোমার গয়নার বাক্সটা ফেরত দিয়ে গেছে। মুসলমানেরা ওকে খুঁজছে, পেলে মেরে ফেলতে পারে। তাই স্টেশনে ছুটল ট্রেন ধরতে, পালিয়ে যাবে কোথাও। এর পরপরই দারোগাবাবু এলেন, সঙ্গে অমূল্য। কাছারিতে ডাকাতির ৬,০০০ টাকার প্যাকেটটা অমূল্য নাকি কেমন করে উদ্ধার করে নায়েববাবুকে ফেরত দিতে গিয়েছিল। ধরা পড়ে যায়। সব কিছু দেখে শুনে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল বিমলা। সিন্ধুকের চাবি তোমার কাছে থাকার রহস্যটাও বুঝতে পারলাম। কেমন করে পরিস্থিতির শিকার হয়েছিলে তুমি। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ভুল করেছি, অন্যায় করেছি, বিপদে পা রেখেছি, বিশ্বাস হারিয়েছি। জানি এর কোনো ক্ষমা নেই। তবু আমি ভিক্ষা চাই। তুমি অনেক বড়, অনেক উদার। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। পা ছাড়ো বিমলা, পা ছাড়ো। আমি তো বলছি সব কিছুই আমি বুঝতে পেরেছি। ভেতরে ভেতরে কেমন যেন তফাৎ হয়ে যাচ্ছিলাম আমরা। হয়তো আমারও কিছুটা দায় আছে তার জন্যে, কিন্তু ক্ষত যেটুকু হয়েছে তা পূরণ হবেই যদি আমরা ঠিক থাকি। বলো, তুমি ক্ষমা করেছ? শুধু ক্ষমা নয়, কথা দিচ্ছি আমাদের ভালোবাসার বাঁশি আবার বাজবে তেমনি সুরে। বলছো? বলছো তুমি? হ্যাঁ বিমলা, আমি বলছি। দুঃখের ভেতর দিয়ে যে মুক্তি আসে, সেই মুক্তি দুঃখের চেয়ে অনেক বড়। তুমি তুমি সত্যি অনেক বড়, অনেক। শুনতে থাকুন রেডিও অর্ডার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।